অন্যায় করেও যাকে বিবেক দংশন করে না সে নিজেকে শুধরাতে পারে না, আর যে নিজেকে নিজে শুধরাতে পারে না তাকে ভালোবাসা আর উদারতা দিয়েও বদলানো সম্ভব হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আদা রসুনগুলো দেখিয়েছিলাম যে সেই কবে নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে থেকে বের করে, তো এগুলো নর্মাল ফ্রিজেই ছিল। হাতে কিন্তু অনেক কাজ আর ব্যস্ততার কারণে আমি আদা রসুনগুলো আর ব্লেন্ড করতে পারিনি। তো গত ২-৩ দিন যাবৎ কিন্তু সংসারে কাজকর্ম আমি ওইভাবে কোনো কিচ্ছু আমি করিনি। তো এই ভিডিওগুলো কিন্তু আরও কয়েকদিন আগেরই ছিল। তো যেহেতু ভিডিওগুলো আগেরই করা ছিল, তো চিন্তা করলাম যে ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করে দিই। তো গত ২ দিন যেমন আমি ভিডিও দেইনি, সেভাবে কিন্তু সংসারের একটা কাজেও আমি হাত লাগাইনি। তার উপরও রান্না বান্না যাই আছে না কেন, কোনো কিছু কিন্তু আমি করিনি। তো এখন অনেক আপুরা বলতে পারেন, আপু রান্না-বান্না না করলে আপনি কি খেয়েছেন? বা কি কাজ কোনো কাজই করেননি, কিভাবে থেকেছেন? সত্যি কথা বলতে বাসায় ২ মেয়ে আছে, তাদের যখন যেটা ভালো লেগেছে, যতটুকু পেরেছে তারা তাদের মতো করে নিয়েছে। আর আমি দেখা যায় রান্না-বান্না ঠিকই করিনি, তবে উপরে যেহেতু মায়ের রুম আছে, তো দেখা যায় এবেলা ওবেলা মায়ের রুম থেকে খাওয়া-দাওয়া করে দিনগুলো পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু আদা রসুন ব্লেন্ড করছিলাম না, তো এই ভিডিওর অংশটুকু তার কয়েকদিন আগের ছিল। তো আমি সকালবেলা উঠেই আগে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর অফ ক্যামেরাতে আমি পরোটা আর চা বানিয়ে নিয়েছিলাম। তো এখন চা আর পরোটা খেয়ে নিচ্ছি। রান্নাবান্নার আরও না করার কারণ হলো যে বাসায় গ্যাসের সমস্যাটা খুবই বেশি। গ্যাস নাই বললেই চলে। গত ২-৩ দিন যাবৎ একেবারেই গ্যাসটা বন্ধ। তো দেখা যায় যে মোটামুটি একটু রাগ করে আমি রান্নাবান্না অফ করে রেখেছি। তো দেখা যায় সারাদিন রান্না না করলেও রাত ১০টা-১১টার দিকে হয়তো রান্না করেছি। ওইভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। তো যাই হোক, আমি এদিকে কৈলাস পাতাটা দেখাচ্ছি। আল্লাহ তাআলার কত গুণ না! মহান আল্লাহ তাআলা দেখেন চাইলে কি না করতে পারে। এই পাতাটার মধ্যে কত রকমের সৌন্দর্য দিয়ে সে ভরে রেখেছে। তার মধ্যে দেখলাম যে কৈলাস গাছে খুব সুন্দর ফুলও আসে। তো ফুলটা দেখে ভীষণ ভালো লাগছিল। তো বারান্দায় গিয়ে গাছপালার সাথে একটু সময় কাটালাম। এরপর চলে আসছি এই যে ঘরের কাজকর্ম করার জন্য। তো আজকে অনেক দিন পর নিজের মনের মতো করে আমি আমার সংসারে কাজগুলো করছি। যদিও মেয়েরা কাজ করে, তবে তারপরও আমার কাছে কেন যেন তেমন একটা তৃপ্তি আসে না। আসলে আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো ঠিকঠাক মতো নিজে না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে স্বস্তিও লাগে না বা ভালোও লাগে না। খুব খারাপ লাগা কাজ করে। মনে হয় যে সংসারটাকে কবে থেকে সংসারের হাল ছেড়ে দিয়েছি, কোনো কিছুই যেন নিজের মতো করতে পারছি না। তো আজকে মেয়েদেরকে বললাম যে তোমরা আর কোনো কাজে হাত দিও না, আমি এই কাজগুলো করে ফেলি। তো এখান থেকে আমি এই যে আমার টিভি ক্যাবিনেটের উপরে মানি প্লান্টের যে গাছটা ছিল, সেই গাছটাকে খুব সুন্দর করে পানি দিয়ে একটু স্প্রে করে দিলাম। তো এতে করে না পাতাগুলো দেখতেও সুন্দর লাগে, আর উপরে যে ধুলাবালিগুলো থাকে তো সেগুলো কিন্তু মোটামুটি পড়ে যায়। তো দিনে ২-৩ বার পানি স্প্রে করতে পারলে ভালো। তো সেই সময়টা তো আর হয় না যে দিনে ২-৩ বার করে পানি স্প্রে করব। আজকে যেহেতু হাতে সময় পেয়েছি, তো যেগুলো আমি ঘরে রেখেছি গাছগুলো, সেই গাছগুলোর মধ্যে আমি পানিগুলো স্প্রে করে দিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো একদম কেমন যেন রুক্ষ হয়ে গিয়েছিল। মনে হচ্ছে যে এরা ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া করছে না, তাই এই অবস্থা হয়ে গিয়েছে। আসলে ঘরের মালিকই যদি ঠিকমতো রান্নাবান্না না করে, ঠিকমতো খাওয়া-দাওয়া না করে, তাহলে আমার সেই ঘরের জিনিসপত্র আর গাছপালাগুলোরও বা কেমন হাল হয়ে থাকে আপনারাই বলেন। যেহেতু নিজে ঘরের কোনো কাজে হাত দেয়নি, সেই সাথে সংসারের গুছানো বা গাছপালার যত্ন নেওয়া কোনো কিছুই কিন্তু আমি করিনি।
আজকে যখন কাজে হাত দিয়েছি তখন আমি আমার মতো করে একদম খুব সুন্দর করে হাতে একটু সময় নিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই যে টাওয়ালগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো এই টাওয়ালগুলো এখন আমি এই তো বিছিয়ে দিচ্ছি এখানে। যেহেতু এগুলো সাদা রুমাল, তো এগুলো খুব সুন্দর করে ধুয়ে একটু নীল দিয়ে দিলে তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আসলে সংসারে কাজকর্ম করতে গেলে ওইভাবে মনে কিন্তু একটা শান্তি বা স্বস্তির প্রয়োজন আছে। তো মাঝে মাঝে কাজ করতে করতে নিজেকে মাঝে মাঝে এরকম নিজের কাছে লাগে যে আমি কেমন যেন পাগল পাগল হয়ে যাচ্ছি। তো কাজ করতে করতে কেমন একটা একঘেয়েমি চলে আসে। যদিও সংসার জীবন, এখানে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কাজগুলো করে যেতে হবে। তো কিছুই করার নাই, কাজগুলো যেহেতু করতে হবে তো কাজ তো করেই যাচ্ছি। আর তার সাথে আজকে মানি প্লান্টের এই যে বড় লতার মতো ঝুলে পড়েছে এই টবটার মধ্য থেকে, তো এই গাছটাকেও আমি খুব সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর কি পাতাগুলোকে, আর পানিও স্প্রে করে দিয়েছি। তো মাশাআল্লাহ এই গাছটা না অনেক সুন্দর আর মোটামুটি একটু ঝোপালো হয়েছে। একদম পাতাগুলো নিচের দিকে নামতে নামতে অনেকটা নেমে গিয়েছে। তো পাতাগুলোর মধ্যে অনেক ধুলাবালি পড়েছিল। আমি আগে পানি স্প্রে করে এরপর একটা আর কি নেটের নেটের যে জালি নেটগুলো আছে না, তো সেই ব্যাগগুলো আমি খুব ভালো করে ভিজিয়ে পাতাগুলো উপর থেকে একটু মুছে পরিষ্কার করে দিলাম। এরপর আবার একটু পানি স্প্রে করে দিলাম। আর এখানে আমার ড্রেসিং টেবিলের উপরে এই যে ছোট ছোট ওয়ারড্রব, তারপরে আর কি যা যা রেখেছি এখানে, যা যা অর্গানাইজ করা আছে সেগুলো সব কিছু সরিয়ে আমি খুব সুন্দর করে এই গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু ঈদের আর বেশি দিন বাকি নেই। ঈদ কিন্তু চলে আসলো। তবে এইবার ঈদে হয়তোবা আমার ওইরকম কোনো প্রিপারেশন নেই, কোনো কিছু নেই। আমি হয়তোবা তেমন কোনো কিছু মেয়েদের জন্য বা আমার জন্য কোনো কিছুই কেনাকাটা করব না। ধরতে গেলে একদম কেনাকাটা পুরোপুরি বন্ধ। তো যাই হোক, আসলে সত্যি কথা বলতে বছরে তো ঈদ ২ বারই আসে। নিজেরা কোনো কিছু কেনাকাটা করছি না। তারপরে মেয়েরও পরীক্ষা শেষ। মেয়েকে কোথায় কি শিখাবো না শিখাবো সেটা নিয়েও একটু আর কি কনফিউশনে আছি। কোথায় দিব, কোথায় কি শিখবে না শিখবে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এবার ঈদের কেনাকাটাটা আমি বলেছি যে একেবারে বন্ধ রাখতে হবে। মেয়েদেরকেও বলে দিয়েছি যে ঈদে আর কোনো তেমন কেনাকাটা নাই। সত্যি কথা বলতে যে সময় কিন্তু মানুষের সবসময় এক থাকে না বা এক যায় না। পরিস্থিতি সাথে সাথে মানুষের অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়। তবে অবশ্যই চেঞ্জ হওয়ার জন্য সেটার জন্য নিজেকেও কিন্তু ওইভাবে প্রস্তুতিটা নিতে হয় বা প্রস্তুত রাখতে হয়। তো ওই যে ভিডিওর শুরুতে একটা কথা বললাম না, তো সেই কথার উদ্দেশ্যে বলছি, একটা মানুষ যদি নিজে থেকে কোনো দিনও সংশোধন না হয় তাহলে তাকে বলে কয়ে ধরে বেঁধে কখনো কিন্তু তাকে সংশোধন করা যায় না। তো আমি সত্যি কথা বলতে যে লাইফ পার্টনারের সাথে আমি যেভাবে আমি আমার দিনগুলো পার করছি, তাকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা বা কাজ তাকে বোঝাতে বোঝাতে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। আমি এখন ধরতে গেলে হাল ছেড়েই দিয়েছি। আমি তাকে এখন আর কোনো কিছু বোঝাই না বা বোঝানোর চেষ্টাও করি না। আর দেখা যায় যে মানুষগুলো কথা কম বলে, শুধু কথা শুনে তার বিপরীতে কোনো উত্তর দেয় না বা কোনো কথা বলে না। তো সে মানুষগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। তাদের ভিতরে কি চলে, তারা কি বলতে চায় বা কি করতে চায় সেটা কিন্তু কেউ ধরতে পারে না। তবে দেখবেন যারা খুব উচ্চস্বরে কথা বলে, খুব রাগারাগি চেঁচামেচি হৈ হুল্লোড় করে কথা বলে, তাদের মনটা কিন্তু ফ্রেশ থাকে।
তো কাজ করতে করতে দেখেন কত কথা বলে ফেলছি। সত্যি কথা বলতে এই যে আমি যে মানুষটা, তো দেখেন এখন আমার ঠান্ডা লেগে আছে, কথা বলতে গিয়েও একদম খুব কষ্ট হচ্ছে, নাকটা একেবারে বন্ধ হয়ে আছে। তো যাই হোক, আমি এই যে মানুষটা, আমি কিন্তু একটা সময় খুব চুপচাপ ছিলাম, খুব ঠান্ডা ছিলাম। তো দেখা যায় যে একটা কথা যদি সে আমাকে বলতো, আমি হয়তো বা অনেকটা টাইম পরে উত্তর দিতাম। কিন্তু এই সংসার জীবনে পা রাখার পর না অনেক কিছুর পরিস্থিতির শিকার হয়ে এখন দেখা যায় যে আমি পুরাই উল্টা হয়ে গিয়েছি। এখন কোনো কথা বললে কথার সাথে সাথেই সেটাকে আমি উত্তর করি। আর নিজেকে ওইভাবে দেখা যায় যে একদম একটা কথা জিজ্ঞাসা করলো চুপ করে বসে থাকবো ঘাপটি মেরে, ৫-১০ মিনিট পর উত্তর দিব, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। আর আমার ঘরের মানুষটা বিয়ের আগে থেকে এমন ছিল, আর বিয়ের পর এখন তো যত দিন যাচ্ছে ততই তার মধ্যে অনেক কিছুর আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে তাকে যে কোনো কথা জিজ্ঞাসা করলে সে মাথাও নাড়ে না, ঘাড়ও নাড়ে না, প্লাস কোনো কথার উত্তরও করে না, সে একদম চুপচাপ থাকে। তো আমার শাশুড়ি কিন্তু বলে যে এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে, এদের মনের মধ্যে কি চলে না চলে এরা কিন্তু সহজে প্রকাশ করে না। তো আমি ওই যে বিপরীত, আমি যেটা যা বলি ঠাস ঠাস করে বলে ফেলি, এতে কারো ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। তো আমি মনে করি প্রতিটা পুরুষ হোক আর মহিলা হোক সবারই এমন হওয়া উচিত সংসার জীবনে। যখন যেটা হবে সেটা ঝটপট করে উত্তর দিয়ে দিব বা বলে ফেলবো, মনের মধ্যে কোনো কিছু থাকবে না। তো যাই হোক, যে কথা বলছিলাম এই যে কেনাকাটার বিষয়গুলো, তো আমার ঘরের সাহেবের তো চাকরি নিয়ে ৬-৭ মাস হয়ে গেল। তো এর মধ্যে অলরেডি সে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে বা তার ডাক পড়েনি। কিছুদিন আগে অলরেডি তার ভালো টাকার একটা বেতনে তার চাকরি হয়েছিল। আমি জানি না কেন বা কী কারণে সে সেখানে হঠাৎ করে আবার না করে দিল। তো ঘরের বউর কথা কিন্তু দেখবেন আমাদের সমাজের পুরুষ মানুষগুলো সহজে কিন্তু শুনতে চায় না, ঘরের বউকে মূল্যায়ন করতে চায় না। তার মধ্যে হয়তো বা আমি সেই নারী একজন পড়ে গিয়েছি। তো সে কিন্তু আমার কথা শুনেও না বা শুনতে চায়ও না। আমি তাকে বলেছিলাম যে তুমি হুট করে ওখানে না করো না, যদি জয়েন করতে বলে তুমি জয়েন করে ফেলো, আর বাকিটা ঈদের পর দেখা যাবে কোথায় তোমাকে ডাকে, কি করে না করে। কিন্তু সে কিন্তু আমার একটা কথাও শুনেনি, সে হুট করে আমাকে না জিজ্ঞাসা করেই সেখানে না করে দিয়েছে। তো এটা নিয়ে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। আর এদিকে দেখেন কাজ করতে করতে আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আজকে অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি নামছে। তো বৃষ্টি এসে একদম খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল। আমার তখন মনে হচ্ছিল কি আমি ছাদে গিয়ে ইচ্ছা মতো যদি ভিজতে পারতাম, আর বৃষ্টির যে শব্দটা হচ্ছিল এই বৃষ্টির শব্দের মতো করে যদি চিৎকার করে কান্না করতে পারতাম, নিজেকে বৃষ্টির পানি দিয়ে একদম ধুয়ে ফেলতে পারতাম, তাহলে মনে হয় আমি অনেকটা হালকা হয়ে যেতাম। যাই হোক, অনেক কষ্টের কথা থাকে, অনেক দুঃখের কথা থাকে, চাইলেও তো আর ওইভাবে চিৎকার করে সব কিছু বলতে পারি না, বলার মতো মানুষ নাই, শোনার মতো মানুষ নাই। সবাই যে যার মতো ব্যস্ত আছে এই পৃথিবীতে। সুখের গল্প সবাই শোনে, দুঃখের গল্প কিন্তু কেউ শুনতে চায় না। মাঝে মাঝে এমন মনে হয় যে জীবনের সব কিছু যদি পরিবর্তন করে ফেলতে পারতাম, একদম নতুন করে আবার জীবনটাকে শুরু করতে পারতাম, তাহলে জীবনে মনে হয় সবচেয়ে বেশি সুখী হতে পারতাম। সেটা তো আর আমার দ্বারা সম্ভব না, যেহেতু সংসার জীবনে পা দিয়েছি। তো মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না এখান থেকে আমি আর বের হতে পারবো। তো যাই হোক, আজকে কিন্তু পুরো বাসা সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রাতের বেলা রান্না করছি। অফ ক্যামেরাতে আমি 2টা তরকারি রান্না করে নিয়েছি, আর এখন মুরগির পা, হাত, গিলা, কলিজা এগুলো রান্না করছি। এখানে পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম, আর এদিকে আমি একটু ঢেঁড়স ভাজি করেছিলাম। তো রাতের বেলা যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, তো এই ভিডিওটুকু যখন করেছিলাম তখনও কিন্তু আমার বাসায় রাতের বেলা মোটামুটি রান্না করার মতো একটু গ্যাস ছিল। আর এই গত 2-3 দিন যাবত কিন্তু একেবারেই গ্যাসটা নেই। তো এই তো ছিল আমার রান্না বান্না। আর এখন দেখি মাছের অ্যাকোরিয়ামে মাছগুলোকে একটু খেতে দিয়ে দিব। প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডা মাথা যন্ত্রণা করছে, ওষুধ খাচ্ছি, কোনো ওষুধেও কিন্তু কাজ হচ্ছে না।
যাই হোক, আজকে কথা বলতে বলতে নিজের অজান্তে হয়তো অনেক কথা আমি বলে ফেলেছি। ভিতরটা কেমন যেন একদম পাথর মনে হচ্ছে, বুকের ভিতরে বড় একটা পাথর দিয়ে কেউ আমাকে চাপা দিয়ে রেখেছে। আমি এখান থেকে পাথরটাকে সরাতেও পারছি না, নিজেও সরে যেতে পারছি না। এই হলো আমার অবস্থা। আল্লাহর কাছে শুধু দোয়া চাইছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।